রুমের সাথে অ্যাটাচড মিনি শার্টটা রেলিংয়ের পাশের বেঞ্চতে টায়রা দুপা দুই দিকে দিয়ে বসে পা তুলিয়ে মনের সুখে ডেয়ারি মিল্ক খাচ্ছে। এটা তার সব থেকে প্রিয় জিনিস। যখন সে এটা খায় মনে হয় স্বর্গে আছে। মাঝে মাঝে তো ভাবে ডেয়ারি মিল্কগুলো বাসায় পুষবে, কিন্তু পরমুহূর্তে ভাবে ইস, ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করলে খাবে কি? টায়রা তার স্বর্গীয় মুহূর্ত থেকে বেরিয়ে এলো রুমের ভেতর থেকে কারোর থাই গ্লাসটা সরিয়ে ছাদে আসার শব্দে। সেদিকে তাকাতেই দেখলো তিতলি হাঁপাচ্ছে। টায়রা ভাই চলে এসছে, জলদি যা, নইলে কপালে তোর দুঃখ আছে। তিতলির কথা শুনে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। স্বাদের ডেয়ারি মিল্কগুলো সেখানে ফেলে দিয়ে দৌড় সোজা রান্নাঘরে। সেখান থেকে উইদাউট সুগারের এক কাপ কফি নিয়ে এক ছুটে দাঁড়ালো লাজুকের রুমের সামনে। এই ঘরটা টায়রা জমের ঘর বলে মনে করে, আর জমটা যে লাজুক সেটাও সে মনে প্রাণে বিশ্বাস করে। দরজায় নক করতেই ভেতর থেকে ভারী আওয়াজ এলো। কাম। সুরা পরে বুকে ফু দিয়ে ধীর পায়ে দরজা খুলে ভেতরে ঢুকলো টায়রা। তার হাত কাঁপছে, সাথে হাতের মগটাও। যে কেউ দেখলে ভাববে টায়রা অকারণে এত ভয় পাচ্ছে, কিন্তু না, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। টায়রার মনে হয় কোনো একদিন এই ঘরে লাজুকের বিকট গর্জনে হার্ট ফেল করে এসে প্রাণ হারাবে। হঠাৎ এক গর্জনের আওয়াজে টায়রা শটাং করে সামনে তাকালো। স্বয়ং যমরাজ রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। কি হলো? কফিটা না দিয়ে কোন ভাবনায় আছো? কিছু না বলে ঠোক গিলে কাঁপা কাঁপা হাতে মুখটা লাজুকের কাছে এগিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। দুপা দিয়ে শক্ত করে ফ্লোর চেপে ধরে আছে, কারণ যে কোনো সময় কাঁপতে কাঁপতে ও পড়ে টরে যেতে পারে। আর তার প্রায় স্বরূপ লাজুকের ওই শক্ত হাতের একটা চর। আমি কি এখন যা? কথাটা শেষ করার আগেই লাজুকের ভারী আওয়াজ শোনা গেল। ক্লাস শেষে কোথায় যাওয়া হয়েছিল আজ? ব্যাস হয়ে গেল। এটারই ভয় পাচ্ছিল সে। নির্ঘাত লাজুক খবর পেয়ে গেছে ক্লাস শেষে সে যে বন্ধুর বাসায় গেছিল। নিহার বার্থডে ছিল তো, তাই গিয়েছিলাম। কথাটা বলেই ভয় চোখ খিচে ঠোঁট চেপে হাত পা শক্ত করে দাঁড়িয়ে পড়ল। এই বুঝি লাজুক বিকট জোরে চিৎকার করে তার গালে ঠাস ঠাস চর বসাবে, কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত করে দিয়ে লাজুক বলল, আগে থেকে যেন কখনো কাউকে না জানিয়ে বন্ধুর বাড়ি না যাওয়া হয়। নিচের দিকে তাকিয়ে ঘাড় নাড়ল টায়রা। টায়রার দিকে নীরবে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাজুক বলল, নাও ইউ গো। টায়রাকে আর পায় কেন, তড়িৎ গতিতে লাজুকের রুম থেকে বেরিয়েই বুকে থুতথুরে দিল আর জোরে জোরে কয়েকটা শ্বাস ফেললো। হাত পা ভীষণ রকমের কাঁপছে তার। এই মুহূর্তে কোথাও বসাটা খুব প্রয়োজন তার, কখন না জানি অজ্ঞান হয়ে যায়। নিচের রুমে গিয়ে ধপাস করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আর তার সাথে সাথেই তাকে ঘিরে বিছানায় বসলো রিম্পি, রিমি, তিতলি ও নিশু। রিম্পি বলে উঠল, টায়রা ভাই কি বকেছে আজও? চোখ বন্ধ অবস্থায় মাথা নাড়ালো। আর তা দেখে ভূত দেখার মতো হুমড়ি খেয়ে টায়ারের উপরে পড়লো সবগুলো। লাফ দিয়ে উঠে বসে চোখ মুখ কুঁচকে বিরক্তি চাউনিতে তাকালো তাদের দিকে। আমাকে কি চ্যাপটা পাপড় বানাতে চাইছিস নাকি রে? একই তো তোদের ভাই, যমরাজের রুম থেকে প্রাণ হাতে করে বেরিয়েছি। কোথায় একটু পানি টানি খাওয়াবি? তা না, ছেলে চ্যাপটা করে দিল রে। হ্যাঁ রে, শোন না, আমরা তো ভেবেছিলাম ভাই আজ তোর 12টা বাজাবে, কিন্তু তুই তো বললি কিছুই করেনি। এমনটা কেমনে হলো? নিশুর কথা শুনে চোখ উল্টে ওর দিকে তাকিয়ে পড়ল। কেন রে, আমাকে সুস্থভাবে দেখি কি তোদের হজম হচ্ছে না নাকি? যেমন খাটাস ভাই তেমনি তার বোনেরা। তিতলি হাসতে হাসতে বলল, এই কথাটা পারলে ভাইয়ের সামনে বলিস তুই। তিতলির কথা শুনে সবাই হি হি করে হেসে উঠল। টায়রা অসহায় মুখ করে তাকিয়ে রইল তাদের দিকে, কারণ সেও জানে বকা দেওয়া তো দূরে থাক, জীবনেও লাজুকের চোখে তাকিয়েও কথা বলতে পারবে না। এখানে যবে থেকে এসেছে তবে থেকে লাজুকের রাগের শিকার হয়েছে সে। লাজুকের সব রাগ যেন টায়রাকে দেখেই বেরিয়ে আসে। আর আজ যেমন লাজুক অফিস থেকে ফিরতেই তাকে কফি নিয়ে দিতে হলো, এটা টায়রা যখন এখানে এসেছে তখন থেকেই করছে, কিন্তু নিজের ইচ্ছায় না, লাজুক বলেছে তাই। আর এরকম অনেক কথা ধারা তার উপর বর্ষিত হয়েছে, যা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। না করলেই শেষ, তখন আর দেখতে হবে না। লাজুকের সাথে প্রথম দেখা হয়েছিল যখন টায়রা ক্লাস 9-এর গণ্ডি পেরিয়ে টেনে উঠবে। উঠতি বয়সে তখন প্রথমবার লাজুককে দেখে জীবনের প্রথম বড় বড় ক্রাশটা খেয়েছিল, কিন্তু তখন যদি জানতো এই ভয়ঙ্কর সুন্দর চেহারার পিছনে ভয়ঙ্কর রাগে একটা মানুষ আছে, তাহলে সে জীবনেও এমন ভুল করতো না। টায়রার মনে হয় সেই প্রথম দেখার দিনটাই ছিল তার জীবনের সব থেকে খারাপ ও ভালো সময়। সেই দেখার পর থেকেই তাকে লাজুকের এই ভয়ঙ্কর রাগ সহ্য করতে হচ্ছে।
আর ভালো দিকটা হলো এরপর থেকে জীবনে অনেক সুন্দর কিছু পরিবর্তন এসেছে। সুন্দর একটা পরিবার পেয়েছে, ভালো বন্ধু পেয়েছে, আর কি চাই। পুরনো সেই দিনের কথা মনে পড়ে গেল টায়রার। মীনাক্ষী নদীর কোল ঘেঁষে ছোট গ্রামটার নামটাও নদীর নামে রাখা হয়েছিল, মীনাক্ষী গ্রাম। সেই গ্রামের মেয়েই টায়রা। 9 পরীক্ষা শেষ হয়েছিল তখন তার। ক্লাস 10 উঠবে তখন। গরমকাল পেরিয়ে যেমন শীতের কুয়াশায় চারপাশ ধীরে ধীরে ঠেকে যাচ্ছে, তেমনি টায়রার মধ্যেও বাচ্চা বাচ্চা স্বভাবটা পেরিয়ে কিশোরী বয়সের একটা আমেজ চলে এসেছে। আজকাল সব কিছুই একটু অন্যরকম, অদ্ভুত ভালো লাগে। উঠতি বয়সের নজিরা বোধহয় এটাই। নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে সে। দক্ষিণা বাতাস, শীতের কুয়াশা ভেদ করে যে রোদের সোনালি রশ্মি এসে গায়ে পড়ছে, তাতেও সে অন্যরকম ভালো লাগা খুঁজে পাচ্ছে। চেনা পরিবেশটাকেই কেমন যেন নতুন করে চিনতে শিখেছে সে। এভাবে সে কখনো অনুভবই করেনি তার চারপাশটাকে। মীনাক্ষী নদীর কিছুটা পাশেই টায়রাদের বাড়ি। গ্রামের ভিড় এড়িয়ে কিছুটা দূর, নিরিবিলি পরিবেশ। চারপাশে খোলা ধানক্ষেত, সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির শব্দে মোহনীয় পরিবেশ। বাড়ির পাশে ওদের যাতায়াতের রাস্তাটা ছিল ক্ষেতের মধ্যে দিয়ে চিকন পায়ে চলা ইটের পথ। সেটাকে নতুন করে পাকা রাস্তা বানিয়েছে। টায়রাদের বাড়ি থেকে কিছুটা এগোতেই বড় একটা কোম্পানি তৈরি হচ্ছে, তাই নাকি এই রাস্তাটা বানিয়েছে। ধান ক্ষেতের মধ্যে এই পথটা ভীষণ পছন্দের টায়রার। কোনো গাড়ি চলাচল শুরু করেনি এখান থেকে, আর মানুষেরও খুব একটা যাতায়াত নেই। রাস্তাটার পাশ দিয়ে কিছু গাছ লাগানো হয়েছে, তাদের মধ্যে কিছু ফুল গাছও আছে। তারা অবাক চোখে দেখে যাচ্ছে সেই গাছগুলো, হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে আলতো করে। সিঁড়িরগুলো হাতে রেগে ভিজিয়ে দিচ্ছে, শিরশিরে বাতাসটা গায়ে মৃদু কাঁপানিও ধরাচ্ছে। আজ অদ্ভুত ভালো লাগছে সবকিছু যেন। প্রকৃতির এই মায়াজালের ঘরে আটকে গেছে টায়রা। হঠাৎ গাড়ির হর্নের শব্দে সোজা হয়ে তাকাতেই দেখলো একটা সাদা গাড়ি খুব দ্রুত তার দিকে এগিয়ে আসে। এই ধাক্কা লাগলো বলে ভয়ে দুহাত দুদিকে উঁচু করে তুলে দিল, ঠোঁট চেপে চোখ কিছু বন্ধ করে নিল। গাড়িটা থেমে যাওয়া শব্দ হতেই প্রথম এক চোখ খুলল, তারপর আর একটা মেলে তাকিয়ে দেখলো গাড়িটা কিছুটা দূরেই থেমে গেছে। বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেললো। আজকের মতো প্রাণটা বেঁচে গেল। গাড়ির দিকে তাকাতেই দেখলো দরজা খুলে কেউ বাইরে বেরিয়ে আসে। প্রথমে নজর গেল পায়ের দিকে। হোয়াইট সিনিক্স পায়ে, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, হাতা কুলি পর্যন্ত গোটানো, ফর্সা হাতে একটা ট্যাটু আঁকা, বুকের কাছের দুটো বাটন খোলা, ধবধবে ফর্সা মুখ, চোখে ব্ল্যাক সানগ্লাস, ডান কানে কালো একটা টপ। চুলগুলো কিছুটা বড় বড় বাট বেশ সফট, হালকা বাতাসে এলোমেলো হয়ে উঠছে। চোখ থেকে সানগ্লাসটা খুলে বুকের কাছে শার্টে লাগিয়ে টায়রার দিকে এগিয়ে আসতে লাগলো। চোখ যেন চোখ নয়, একটা সমুদ্র। খোলাটে হালকা সবুজ চোখ দুটো দেখতেই যেন হার্টবিট বন্ধ হয়ে গেছে টায়রার। সব মিলিয়ে আস্ত একটা আইটেম যাকে বলে। একটা ভারী আওয়াজ আসতেই চমকে নিচের ভাবনা থেকে বেরিয়ে এলো টায়রা। এই যে পিচ্ছে, আহান শাখাওয়াতের বাড়ি কোনটা চেনো? পিচ্ছি শব্দটা শুনতেই অটোমেটিক মুখ বেঁকিয়ে গেল টায়রার। এই শব্দটার ওর একদমই পছন্দ না। ওকে কেউ পিচ্ছি বলুক, এটা ওর মোটেও পছন্দ না, কিন্তু এই মুহূর্তে কিছু বলতেও পারবে না। এই রাস্তা দিয়ে সোজা চলে যান, ডান দিকে যে প্রথম বাড়িটা সামনে পড়বে সেটাই আহান শাখাওয়াতের। ওকে। লাজুক টায়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখে সানগ্লাসটা লাগিয়ে আবার গাড়িতে উঠে চলে গেল। গাড়িটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে কিছুটা মুহূর্ত। তারপর সেও ধীর পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়িতে ঢুকতেই উঠোনে সে সাদা গাড়িটা নজরে এলো টায়রার। তারপর ঘরের ভিতরে যেতেই টায়রার মা বেরিয়ে এসে পড়ল। আরে টয়া, তুই কোথায় ছিলি বলতো? দেখ তোর ফুলমা এসেছে। টায়রা তার মায়ের কথা শুনে অবাক চোখে তাকালো তার দিকে। যা, তোর বাবার ঘরে আছে তারা। মায়ের কথা সায়না দিয়ে মাথা নাড়িয়ে ধীর ধীর পায়ে বাবার রুমের দিকে গেল। ভেতরে ঢুকতেই দেখতে পেল বিছানার পাশে চেয়ারে সেই হোয়াইট শার্টওয়ালা লোকটা বসা। টায়রার দিকে স্থির দৃষ্টি তার। সেদিক থেকে নজর সরিয়ে বাবার দিকে তাকাতেই দেখলো একজন মাঝবয়সী মহিলা তার বাবার পাশে বিছানায় বসে। ওই তো টায়রা এসে গেছে। টায়রার বাবার কথা শুনে সেই মহিলা টায়রাকে দেখে হেসে উঠে এসে জড়িয়ে ধরলো, কপালে চুমু খেয়ে পড়ল। আমাকে চিনতে পারছিস? আমি ফুপু মা তোর। তার কথার বিনিময়ে মৃদু হাসলো টায়রা। ফুল মা বলল, ওই হলো লাজুক, আমার ছেলে, মানে তোর ভাই। ফুলমার কথা শুনে পাশে বসা মানুষটার দিকে তাকিয়ে দেখলো এখনো সে শীতল চাউনিতে তাকিয়ে। কেমন আছেন ভাইয়া? টায়রার প্রশ্নের জবাবে শান্ত স্বরে জবাব দিল, ভালো। তুমি? জি, আমিও ভালো আছি। লাজুকের থেকে দৃষ্টি সরিয়ে সে তার ফুলমার সাথে কথায় মেতে উঠল। দীর্ঘ বহু বছর তাদের সাথে কোনো যোগাযোগ নেই টায়রাদের,
সবার মতে টায়রার ফুলমা মানে আহানের একমাত্র ছোট বোন পালিয়ে বিয়ে করেছিল। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আজ টায়রার ফুলমা খবর পেল তার ভাই অসুস্থ, তাই সব ভুলে ছুটে এসেছে। কিছুদিন আগেই আহানের একটা মিনি স্ট্রোক হয়। গ্রামে ছোট একটা চাকরি করে সে। অত্যন্ত সাদাশীতে তাদের জীবন। বড় মেয়ের 2 বছর আগে বিয়ে হয়েছে, ছোট টায়রা। টানাটানি সংসারে হঠাৎ করে আহানের আবার এরূপ দশা, তাই সংসারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। টায়রা তার ফুলমার সাথে কথা বলে জানতে পারলো লাজুক 1 বছর আগে ফ্রান্স থেকে ফিরেছে। নামকরা ফ্যাশন ডিজাইনার সে, এখন নাকি বাবার ব্যবসা সামলাচ্ছে। ফ্যাশন ডিজাইনার? তাই তো বলি এত স্টাইলিস্ট কেন। মনে মনে কথাটা আওড়ালো টায়রা। টায়রার মা ভেতর থেকে চেঁচিয়ে বলে উঠল, টয়া, তোর ফুলমাকে আমাদের বাড়ির আশপাশটা ঘুরে দেখা, কত বছর পর এলো। মার কথায় সায় দিয়ে সে লাজুকের মাকে নিয়ে বাবার রুম থেকে বেরিয়ে এলো, সাথে লাজুকও। মাটির চুলোয় ভাত রান্না হচ্ছে, আর টায়রা ছোট ছোট লাকড়ি নিয়ে চুলোও ঠেলে দিচ্ছে। উঠানে বসেই কথা বলছে আহান, লাজুক আর তার মা সাজদা। তাদের দিকে টায়রা কিছুক্ষণ তাকিয়ে আবার চুলোয় জাল ঠেলাতে ব্যস্ত হয়ে পড়ল। টায়রার মা রান্নাঘরে ঢুকেই টায়রাকে দেখে পড়ল। মায়ের কথায় ঘাড় নেড়ে চলে গেল পুকুর ঘাটে গোসল করতে। শীতের দিন, পানি দেখলেও শরীর কাঁপুনি দিয়ে ওঠে। কিভাবে নামবে এই পানিতে? ঘাটে বসে পুকুরের পানিতে পা ডোবাচ্ছে, আবার সাথে সাথে উঠিয়ে নিচ্ছে। চকচকে রোদ পুকুর ঘাটে, তাও যেন শীত লাগছে। অনেক সাহস নিয়ে গলার ওড়নাটা খুলে পাশে রেখে দম বন্ধ করে ইয়া আল্লাহ বলে চোখ খিচে লাফ দিয়ে পড়লো পানিতে। ঠান্ডায় কুকড়ে গেল একদম। চোখ খুলে বড় বড় করে চেঁচিয়ে উঠল, ও আল্লাহ গো, বাঁচাও। সাঁতরে তাড়াতাড়ি ঘাটের কাছে এসে আবার একটা ডুব দিয়ে কোমর সমান পানিতে উঠে দাঁড়ালো। রোদের তাপটা গায়ে পড়াতে ভালো লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল জমে বরফ হয়ে গেছে। নিজের দিকে তাকিয়ে দেখলো সাদা কামিজটা গায়ের সাথে চিপকে আঁটো হয়ে গেছে। শরীর হালকা কাঁপছে। তাড়াতাড়ি ওঠা দরকার পানি থেকে। ওঠার প্রস্তুতি নিজের খাটের উপরের দিকে তাকাতেই দেখলো খাটের সামনে লাজুক দাঁড়িয়ে, তার শীতল চাহনি টায়রার দিকে। লাজুককে দেখতেই লজ্জায় যাই অবস্থায় পড়লো টায়রা। লাজুকের চোখের চাহনি দেখতেই পুরো শরীর শিরশির করে উঠছে। লজ্জায় নিচের দিকে তাকিয়ে টায়রা আবার চোখ তুলে লাজুকের দিকে তাকাতেই দেখলো টায়রার থেকে চোখ সরিয়ে ওখান থেকে চলে গেল। স্থিরভাবে দাঁড়িয়ে রইল টায়রা কিছুক্ষণ। আচ্ছা, ওর বুক কেন কাঁপছে? সেদিনের মতো লাজুক আর সাজিদা চলে গেলেও এরপর প্রায় সে আসতো মীনাক্ষী গ্রামে। কখনো আহানকে তার ওষুধ খরচা দিত, কখনো সবার জন্য জামা কাপড় নিয়ে আসতো। এরকম নানান বিষয়ে সে এসেছে এখানে, কিন্তু সবসময় ন্যায় সে কখনোই টায়রার সাথে হাসি মুখে কথা বলেনি। শুধু শান্ত দৃষ্টিতে এক পলক দেখে চলে যেত। এভাবেই দিন পার হতে লাগলো, আর টায়রাও এসএসসি পরীক্ষার সময় এসে গেল। এই 1 বছরে তার মধ্যে আরো ব্যাপক পরিবর্তন এসেছে। শরীর মন সব দিক থেকেই যেন তত্তর করে বেড়ে উঠেছে সে। এর সাথে সাথে পাল্লা দিয়ে কিশোরী মনের নতুন অনুভূতির আকুলতাও। অনেক নাম না জানা অনুভূতি এসে ভিড়েছে তার কাছে, যার মানে সে খুঁজেই পায় না। ধীরে ধীরে টায়রার এসএসসি পরীক্ষা শেষ হলো, আর এলো সেই দিন যে দিনের পর তার পুরো জীবনের মোড় পাল্টে গেল। আহানের কাছে টায়রার জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে ভালো, তার আর্থিক অবস্থা ভালো। এইসব বিবেচনা করে সে রাজি হয়ে যায় তার নাবালিকা মেয়েকে বিয়ে দিতে। আহানের শারীরিক অবস্থা ভালো না, সংসার ঠিকভাবে চলেই না। মেয়ের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হয়, তাই সে টায়রার বিয়ে দিতে রাজি হয়ে যায়। আর ছোট্ট টায়রা বাবার উপরে কোনো কথাই বলতে না পেরে রাজি হয়ে যায় বিয়েতে। কিন্তু বিয়ের 3 দিন আগেই লাজুক সাজিদার কাছে জানতে পারে টায়রার বিয়ের কথা, আর তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। টায়রাদের বাড়িতে এসে সোজা টায়রার হাত ধরে নিয়ে যায় তার বাবা মার কাছে। তাদের শুধু একটা কথাই বলেছিল, আমি ওকে নিয়ে যাচ্ছে। কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে টায়রাকে সেভাবেই টেনে নিয়ে গাড়িতে বসিয়ে চলে গেল মীনাক্ষী গ্রাম থেকে। তারপর থেকে টায়রা এখানেই থাকে লাজুকের বাড়িতে। এখন সে ইন্টার 2nd ইয়ারে উঠবে, আর তার সমবয়সী এখানে আছে রিম্পি, রিমি, লাজুকের বড় চাচার 2 যমজ মেয়ে। তারা বর্তমানে আমেরিকায় সেটেল, কিন্তু মেয়েদের এখান থেকে নিতে পারেনি। তেমনি তিতলি, নিশু, লাজুকের 2 ফুপির মেয়ে, তারাও এখানেই থাকে। এরা সবাই প্রায় সমবয়সী, কিছু মাসের ব্যবধান এদের মধ্যে। বাড়ি মাতিয়ে রাখে এই 5 জন। এই বাড়ির সদস্য আরও একজন আছে, সে হলো লাজুকের বড় বোন বর্ষা। অত্যন্ত ঠান্ডা মেজাজের আর বুদ্ধিমতী মেয়ে, এখনো বিয়ে করেনি। কারো একজনের অপেক্ষা আছে সে আজও। সবাই খাবার খেতে ব্যস্ত, যে যার মতন খেয়ে যাচ্ছে, শুধু 2টো মানুষ ছাড়া। হরকুসকে লাজুক তাকিয়ে আছে টায়রার দিকে, আর টায়রা ভয়ে ভয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও খাচ্ছে। একটু আগে যখন রিমি ডাকতে গিয়েছিল খাবার খেতে, ইচ্ছে না থাকায় না করে দিয়েছিল সে।
তারই 2 মিনিট পরে লাজুকের ভয়ঙ্কর চিৎকারে ধরফড়িয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে হুমড়ি খেয়ে পড়েছিল। এই রকমটা প্রায় হয় ওর সাথে। দিনের মধ্যে আনলিমিটেড জারি চোখ রাঙানি হজম করতে হয় টায়রাকে, আর কখনো কখনো চট থাপ্পড়ও। থাপ্পড়ের কথা মাথায় আসতেই তার বা হাতটা অটোমেটিক পা গালে চলে গেল। এর ফলস্বরূপ আবার ঝাড়ি লাজুকের। গাল থেকে হাত নামাও। তাড়াতাড়ি গাল থেকে হাত নামিয়ে গাল ফুলিয়ে বসে রইল টায়রা। আর ওকে দেখে মিটি মিটি করে হাসে লাজুকের কাজিনরা। গলা খাঁকড়ি দিয়ে ছেলেকে কিছু বলার জন্য প্রস্তুতি নিয়ে নিল শাহেদ। টেবিলের সবার নজর আপাতত তার দিকে, কিন্তু সেই তো কাছুমুছু করছে কি থেকে কি বলবে ভেবে। পাশ থেকে সাজিদা স্বামীকে খোঁচা মেরে কথাটা বলতে বলছে, সাহস করে কিছু বলার আগেই থেমে গেল। যদি আবার আমার বিয়ে নিয়ে কিছু বলার কথা ভেবে থাকেন তাহলে এখনই থেমে যান। সবার নজর শাহেদের থেকে সরিয়ে লাজুকের দিকে গেল, যে আপাতত খাবার খেতে ব্যস্ত। ছেলের কথা শুনে মুখ চুপসে গেল শাহেদের। এই কেমন কথা লাজুক? তোমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আজ নয়তো কাল বিয়ে করতেই হবে, তাই নয় কি? খেতে খেতে শান্ত কণ্ঠে জবাব তার। যখন আমার বিয়ে করার সময় আসবে তখন আমি নিজে জানিয়ে দিব। এই বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন সবাই। তারা খাওয়া ছেড়ে লাজুকের দিকে তাকিয়ে, লাজুক ওর দিকে এক পলক তাকিয়ে ভুরু কুঁচকে পড়ল। নাকি এদিকে কি দেখছ? সাথে সাথে মাথা নিচু করে ফেলল টায়রা। তারপর দেখা যাবে বাকি সবার উপর রাগ সব ওর উপর ঝাড়বে লাজুক। এতক্ষণ চুপ করে বসে ছোট ভাইয়ের কথা শুনছিল বর্ষা। এবার সে মুখ খুলল। কেমন কথা ভাই? তুই আমাদের একমাত্র ভাই, তোর বিয়ে নিয়ে আমাদের কত চিন্তা ভাবনা, কত প্ল্যানিং, আর তুই এই কথা বলছিস? বর্ষার কথায় সায় দিল তিতলি, নিশু, রিম্পি, রিমি, শুধু টায়রা বাদে। হ্যাঁ তো আমি তো বলি না আমি বিয়ে করব না, তাই তোদের প্ল্যানিং নষ্ট হওয়ারও কোনো কারণ নেই। এরপর এই ব্যাপার আর কিছু শুনতে চাই না আমি। লাজুক কথাটা বলে চলে গেল ওখান থেকে। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থেকে শাহেদ বলল, কি ছেলে হয়েছে, বাপের কথাও কোনো তোয়াক্কা নেই। টায়রা ব্রেকফাস্ট করতে রুম থেকে বেরোতেই সামনে পড়ল লাজুকের। অদ্ভুতভাবে ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলাচ্ছে। লাজুকের তাকানো দেখে মাথা নিচু করে নিল টায়রা। এসব কি পড়েছো তুমি? নিজের দিকে চোখ বুলিয়ে নিয়ে লাজুকের দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? তুমি কি বাচ্চা মেয়ে যে এরকম ছোট প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ? আপনি নিজেই তো বলেন আমি পিচ্ছি, তো সমস্যা কই? টায়রাকে একটা ধমক দিতে গিয়েও থেমে গেল। রাগকে কন্ট্রোল করে বলল, আমি পিচ্ছি বলি তা বলে এইসব ড্রেস পরে ঘুরবে? টায়রা ঠোঁট উল্টে জবাব দিল, কেন? নিশু, তিতলি, রিম্পি, রিমি ওরাও তো সবসময় এমন ড্রেস পরে, ওদের তো কিছু বলেন না? কিছু একটা বলতে যেও থেমে গেল লাজু। ওরা পড়লেও তুমি পড়বে না, আর একদমই ওড়না ছাড়া আর শর্ট কোনো ড্রেস পরে যেন বাইরে বেরোতে না দেখে। গাল ফুলিয়ে মাথা নাড়ল টায়রা। লাজুক কিছুটা সময় ওর মুখের দিকে তাকিয়ে থেকে পড়ল, ব্রেকফাস্ট করতে এসো। কথাটা বলে লাজুক সিঁড়ি বেয়ে নিচে যেতে লাগলো, সাথে টায়রাও। ব্রেকফাস্টের পর লাজুক চলে যেতেই টায়রাকে ঘিরে ধরল রিম্পি, রিমি, তিতলি ও নিশু। টায়রাকে গাল ফুলিয়ে থাকতে দেখে নিশু জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, দেখলাম তোকে কে যেন বলেছে, কি বললো রে? কাঁদো কাঁদো ফেসে তাকালো টায়রা ওদের দিকে। আমাকে ধমকালো যেন এমন ড্রেস আর না পরি। টায়রার কথা শুনে হাসিতে ফেটে পড়ল সবাই। হাসি থামিয়ে সিরিয়াস মুখ করে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো তিতলি, আচ্ছা, ভাই তো সবসময় আমাদের তুই তুই করে বলে, কিন্তু আজ পর্যন্ত কেউ কখনো শুনেছিস টায়রাকে তুই করে বলতে? তিতলির কথায় মাথা নেড়ে না বলল সবাই। কেন বলে না? টায়রা ঠোঁট উল্টে জবাব দিল, কে জানি। বিছানায় এক গাদা শপিং ব্যাগ পড়ে আছে, আর রিম্পি, রিমি, তিতলি, নিশু সেগুলো নেড়ে চেড়ে দেখছে। টায়রা সেদিকেই তাকিয়ে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ আগে লাজুক অফিস থেকে ফেরার সময় এগুলো এনেছে। কিছু লং স্কার্ট, টপস, হাঁটু সমান প্যান্ট, কামিজ ও গাউন। এখন থেকে নাকি টায়রাকে এগুলোই পরতে হবে। বাইরে কামিজ আর গাউন ছাড়া কিছু পরা যাবে না, আর বাসায় টপস, টি শার্ট পরতে হবে। এমনটাই বলে গেল টায়রাকে লাজুক। একটা কথা কিন্তু মানতেই হবে, ভাইয়ের ড্রেস চয়েস কিন্তু চমৎকার। দেখ কি সব লেটেস্ট ডিজাইনের ড্রেস এগুলা। নিশুর মাথায় একটা গাড্ডা মেরে তিতলি বলল, গাধি, এগুলো ভাইয়ের নিজের ডিজাইন করা, সুন্দর তো হবেই। বুঝলাম, কিন্তু টায়রা বাড়িতে এগুলো পরলে প্রবলেম কি বুঝলাম না। আমরাও তো পরি, ইভেন আগে ভাইয়ের গার্লফ্রেন্ডগুলোকেও দেখতাম, তারা তো আরো ছোট ড্রেস পরে ঘুরে বেড়াতো।
নিশুর কথা শুনতেই মুখটা ভার হয়ে এলো টায়রার। রিম্পি লাফিয়ে নিশুর পাশে বিছানায় বসে পড়লো, তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা, প্রায় 2 বছর থেকে ভাইকে কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে দেখিনি। আগে তো ভাইয়ের আগে পিছে মেয়েদের অলওয়েজ দেখা যেত, এখন কি হলো? কি জানি কি হয়েছে। টায়রার কেন জানি বুকের ভিতর হঠাৎ হু হু করে উঠলো। কান্না কান্না পাচ্ছে এখন তার। অভিমান হচ্ছে খুব লাজুকের উপর, কিন্তু কেন? সন্ধ্যা পেরোতেই টায়রা ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেল। এটা তার রোজকার অভ্যাস। রাত হতেই ছাদে উঠে রাতের আকাশ দেখা। এর মধ্যেই লাজুককে চোখে পড়ল। পুল সাইডে বসে বসে ফাইল চেক করছে, আর ওখানেই ছাদের সিঁড়ি। টায়রা ভেবেই নিয়েছে সে আর লাজুককে ভয় পাবে না, তার কথাও শুনবে না। কেন ভয় পাবে? সে বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে? লাজুককে দেখেও না দেখার মতো করে তার পাশ ঘেঁষে সিঁড়ি কাছে যেতেই ডাক পড়ল। এই পিচ্ছি, দাঁড়াও। লাজুকের দিকে ঘুরে চোখগুলো ছোট ছোট করে মুখ বেঁকিয়ে পড়ল। আমি মোটেও পিচ্ছি না, ওকে? যথেষ্ট বড় হয়েছি, তাই পিচ্ছি ডাকবেন না। ও রিয়েলি? কই দেখি, কোথা থেকে বড় হয়েছো? কথাটা বলে টায়রার কাছে এগিয়ে যেতে নিলেই লাফ দিয়ে দুবার পিছিয়ে গেল টায়রা। তা দেখে লাজুক ভুরু কুচকে তাকিয়ে পড়ল। কি হলো, কাছে এসো, চেক করে দেখি কোথায় বড় হয়েছ। লাজুকের কথা শুনে চোখগুলো বড় বড় করে পড়ল। মানে কি? আমি কি কোনো পোশাক যে পরে দেখে নেবেন ঠিক আছে কিনা? পকেটে দুহাত ভরে দাঁড়িয়ে পড়ল। আগে এদিকে তো আসো, তারপর না হয় দেখো কিভাবে চেক করে। ব্যবচাকা খেয়ে গেল টায়রা লাজুকের এরূপ কথায়। আর চোখে লাজুকের মুখের দিকে তাকাতেই দেখলো তার চোখে মুখে দুষ্টুমির ছাপ। আপনি আমায় ভয় দেখাবেন না, আমি মোটেও ভয় পাই না আপনাকে। আচ্ছা তাই নাকি? টায়রা ভয়ে ভয়ে পড়ল। হ্যাঁ, পাই না ভয় আপনাকে। ওকে, লেটস সে। কথাটা বলে টায়রার দিকে এগোতে লাগলো। লাজুককে এগোতে দেখে শূন্য ঢোক গেল টায়রা। এতক্ষণ লাজুককে শুনিয়ে এত বড় বড় কথা বললেও একমাত্র টায়রাই জানে এর মধ্যে কয়বার হার্ট অ্যাটাক হতে গিয়েও হয়নি, এবার নির্ঘাত হার্ট ফেল করবেও। তাই আগে থেকেই পালাতে হবে এখান থেকে। হুট করেই টায়রা লাজুককে কিছু বুঝতে না দিয়ে খিচে দৌড় লাগালো। এক মুহূর্তের জন্য পিছনে ফেরেনি, তাহলে হয়তো দেখতো লাজুকের মুখের হাসির ছাপ। সকালে ঘুম থেকে উঠে কফি নিয়ে ধীরে ধীরে লাজুকের রুমে গেল টায়রা। কালকের রাতের কাহিনীর জন্য না জানি আবার কি করে, বুক কাঁপছে ওর। সাদা কম্বল মুড়ি দিয়ে উবুত হয়ে ঘুমাচ্ছে লাজুক। টায়রার স্থির দৃষ্টি সেদিকেই। চুলগুলো কপালে লেপটে আছে, ফর্সা নাকটা লাল হয়ে আছে। লোকটার ঘুমানোর স্টাইলটাও এত সুন্দর যে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। গুটি গুটি পায়ে বিছানার কাছে এগিয়ে গেল, হালকা আওয়াজে ডাকতে নিল, ভাই। সাথে সাথে দুহাতে মুখ চেপে ধরল। লাজুককে ভাইয়া বলে ডাকার মতো ভুল ও আর দ্বিতীয়বার করবে না। একবারই চরম শিক্ষা হয়েছে। সেদিন কিছু একটা কারণে টায়রা লাজুককে ডাকতে গিয়ে ভাইয়া বলেছিল, আর তা শুনে লাজুক ভারী আওয়াজ করে বলল, তোমাকে যেন আর কখনো আমাকে ভাই বলতে না শুনে। লাজুকের কথা শুনে ঘাবড়ে গিয়ে টায়রা বলল, কিন্তু আপনি তো আমার ভাইয়াই হন। লাজুক রেগে টায়রাকে ধমক দিয়ে চেঁচিয়ে বলল, কাজিন হই তোমার, আপন ভাই নয়। এই পৃথিবীতে সবাইকে নিজের বোন ভাবতে পারবো, শুধু তুমি ছাড়া। তোমাকে কখনো নিজের বোন ভাবতে পারবো না, বুঝেছো তুমি? এরপর যেন এমনটা না হয়। খুব খারাপ লেগেছিল লাজুকের কথায়। কেন তাকে বোন ভাবা যাবে না? সে কি এমন করেছে? লাজুকের এরূপ আচরণে ভয়ে কুঁকড়ে গেছিল টায়রা। সেদিনের সেই ভয়ঙ্কর রূপ আর দেখার ইচ্ছে নেই। লাজুকের পাশে গিয়ে হালকা আওয়াজে ডাকতে লাগলো, এই যে শুনছেন, আপনার কফি এনেছি, ঠান্ডা হয়ে যাবে। লাজুক সেই আগের মতোই ঘুম। টায়রা বুকে ফু দিয়ে কাঁপা কাঁপাতে লাজুককে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই যে উঠুন না, কফি এনেছি। আপনিই তো বললেন এখন যাতে ডেকে দিই, এখন ঘুমাচ্ছেন কেন? ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, ডোন্ট ডিস্টার্ব মি টায়রা, যাও যাও এখান থেকে। আমি উঠলে তোমার কপালে দুঃখ আছে। টায়রা ভয় পেয়ে হাত ছড়িয়ে দুপা পিছিয়ে গেল। লাজুক এখন এই কথা বলছে, কিন্তু যখন ঘুম ভাঙবে তখন আবার সে টায়রাকেই বকবে। কিছু একটা ভেবে অষ্টমী গিয়ে আবার ফিরে এলো। তারপর মগের পানি হাতে নিয়ে লাজুকের মুখের উপর ছিটিয়ে দিতেই হুড়মুড় করে উঠে বসলো লাজু। What the hell are you doing? Have you lost your mind? লাজুকের চেঁচানি শুনে ভয়ে টায়রা তৎক্ষণাৎ দৌড়ে রুমের বাইরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে এসো তাড়াতাড়ি। টায়রা ভয়ে মাথা নাড়িয়ে না পড়ল, আমি সরি, আপনি তো উঠছিলেন না, আর না ওঠালে সে আবার আমায় বকতেন। লাজুক ভারী আওয়াজে পড়ল, আমি এদিকে আসতে বলেছি টায়রা, আর সেটা এক্ষুনি। টায়রা ঢোক গিলে একটু একটু করে বিছানার কাছে এগিয়ে যেতেই ওর হাতে একটা টাওয়াল দিয়ে বলল,
পানিগুলো তাড়াতাড়ি মুছে দাও। টায়রা হা করে তাকিয়ে রইল লাজুকের মুখের দিকে। ও মুছে দেবে? টায়রাকে ঝাড়ি মেরে বলল, কি হলো? শুনতে পানি কি বলেছে? হ্যাঁ, দিচ্ছি তো। অসহায়ভাবে দুপায়ে গিয়ে লাজুকের সামনে গিয়ে দাঁড়ালো। কাঁপছে টায়রা ভীষণ রকমের। কাঁপা কাঁপা হাতে টাওয়ালটা নিয়ে লাজুকের মুখের পানি মুছে দিতে নিয়ে দেখলো ঘোলাটে সবুজ চোখগুলো স্থির হয়ে আছে টায়রার মুখের দিকে। তা দেখে কাঁপার মাত্রা যেন আরো বেড়ে গেল। আলতো হাতে লাজুকের মুখে স্পর্শ করতে নিজেই কেঁপে উঠতে লাগলো। যেমন তেমন করে মুখের পানি মুছেই সরে এলো লাজুকের থেকে। বুক কাঁপছে ওর। আর একবার লাজুকের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। শ্বাস দ্রুত ওঠানামা করছে। আমি যাব। টায়রার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল লাজুক। যাও। সে কখন থেকে ফোনের দিকে তাকিয়ে ব্লাশিং হচ্ছে রিম্পি। যখন থেকে ফোনে কথা বলে এখানে এসেছে তখন থেকে এটা করে যাচ্ছে। আর ওর এমন আজব বিহেভগুলো অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে টায়রা সহ বাকিরা। হঠাৎ রিম্পির এমন ব্লাশ হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। ওই ঢঙ্গের মাসি, কি হয়েছে তোর বলতো? তিতলির কথাতে যেন আরো রিম্পির গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে। টায়রা এলিয়েনের মতো চোখ মুখ করে এগিয়ে গেল রিম্পির কাছে। আরে ওকে না? টায়রার দিকে তাকিয়ে মুচকে এসে মাথা নাড়ল। বোন আমার, কি হয়েছে তোর? তোর হাবভাব দেখে কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। রিম্পির কথায় রিম্পি মাথা নিচু করে বলতে লাগলো, আমাকে না ও কাল বাইরে যাওয়ার জন্য ডেকেছে। ওটা কে? টায়রার কথায় যেন আরো লজ্জা পেল সে। রুহান। হোয়াট? সবার একসাথে চেঁচানোতে লাফিয়ে উঠল রিম্পি। অবাক হয়ে সবার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এনিথিং রং? রিম্পির কথা শেষ হওয়ার আগে চারজন চেঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল রিম্পির গায়ে। এতক্ষণে রিম্পিও বুঝে গেল ওদের এমন রিয়াক্ট করার মানে। রিম্পিকে ছেড়ে দিয়ে টায়রা বলল, বোন আমার, ও কি তোকে প্রপোজ করেছে? মুচকে সে মাথা নাড়ালো রিম্পি। একটু আগেই বলল ও নাকি অনেক আগে থেকেই আমাকে লাইক করে, কিন্তু ভয়ে বলতে পারেনি। কাল দেখা করতে চাইছে আমার সাথে। সো হোয়াট, দেখা করে নে। আরে আমি একা কিভাবে? বাসায় কি বলবো? তোরাও চল না আমার সাথে। নিশু আর রিমি বলল, তোরা তিনজন চলে যা, আমাদের শপিংয়ে যেতে হবে। ওদের কথা শুনে টায়রা মুখটা কাচুমুচু করে বলল, আমিও যেতে পারবো না। যমরাজ যদি খবর পায় না, আমাকে কেটে কুচি কুচি করে টেস্টি লবণ ছড়িয়ে খেয়ে ফেলবে। আরে ভাই জানবে না, ও তো অফিসেই চলে যাবে আর আমরা তো আছি। না না, আমি যাব না, যদি দেখে ফেলে। আরে কিছু হবে না বোন আমার, প্লিজ একটু হেল্প কর। দেখ আমার লাভ স্টোরিটা শুরু হওয়ার আগেই যেন এন্ড না হয়ে যায়। টায়রা মুখটা করুণ করে তাকালো রিম্পির দিকে। প্লিজ। আচ্ছা ঠিক আছে। টায়রাকে জড়িয়ে ধরলো রিম্পি। থ্যাংক ইউ বেবি। বিছানায় শুয়ে ভাবতে লাগলো টায়রা। রিম্পি ওর থেকে এক ক্লাস উপরে, সেও প্রেমে পড়েছে। কিন্তু টায়রা এখনো বুঝতে পারে না কোনটা ভালো লাগার অনুভূতি আর কোনটা ভালোবাসার। তাহলে হয়তো বুঝতে পারতো তার আসক্তিটা কিসের। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে। তিতলি টায়রার আগে আগে হাঁটছে, আর ঠিক তাদেরই পিছনে রিম্পি আর রুহা নিজেদের মতো প্রেমালাপ করতে ব্যস্ত। তা দেখে মজা করছে ওরা দুজন। জিজু, আমার বোনের সাথে শুধু কথা বলবেন, আমাদের সাথে কি কথা বলা যায় না? আফটার অল আমরাও আপনার শালি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শালি মানেই তো অর্ধেক ঘরওয়ালি। রুহানের কথায় লজ্জা লাল হয়ে গেল রিম্পি। তিতলি আবারও বলল, শুধু আদি ঘরওয়ালি বললেই তো আর হবে না, খরচা আছে বুঝেছেন? আমরা কিন্তু 4 জন আছি আপনার শালি, আজ আমরা 2 জন এলাম। তিতলির কথা সায় দিয়ে টায়রা বলল, হ্যাঁ, আগে আমাদের ইমপ্রেস করেন, দেন আমাদের বোনকে পাবেন, নয়তো মুড়ি খান। কথাটা বলেই হেসে রিম্পিকে টেনে নিজের পাশে নিয়ে এলো। রোহান হেসে উঠে বুকে হাত রেখে মাথা নিচু করে ঝুঁকিয়ে পড়ল, জয় হুকুম মহারানীরা, তো বলুন কিভাবে আপনাদের খেদমত করে নিজেকে ধন্য করতে পারি? তিতলি ও রানীদের মতো পাট নিয়ে বলল, তেমন কিছু না, আপাতত আমাদেরকে ফুচকা খাওয়ার ব্যবস্থা করে দিন। ওকে চলুন তাহলে। ফুচকার দোকানে গিয়ে 4 জন 4 প্লেট নিল। টায়ার একটা ফুচকা হাতে নিয়ে রোহানের মুখে তুলে দিয়ে বলল, নিন জিজু, শালিকাদের হাতের প্রথম খাবার। রোহান মুচকে সে খেয়ে নিল। তারপর তিতলিও খাইয়ে দিল রোহানকে। এবার আমি খাইয়ে দেব। রোহান প্রথমে তিতলিকে খাইয়ে দিয়ে টায়রাকে খাইয়ে দিতে যেই ফুচকা মুখের কাছে নিল, অমনি ঝড়ের গতিতে কেউ টায়রাকে নিচের দিকে ঘুরিয়ে দিল। তারপর ঠাস করে একটা শব্দ হলো, আর টায়রার পা হাতটা তার পা গালে। হতভম্ব সবাই দাঁড়িয়ে। রিম্পির সামনে তাকাতেই আটকে উঠল ভয়ে। লাজুক রক্তচক্ষু নিয়ে তাকিয়ে টায়রার দিকে, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে।
আর বেচারি টায়রা লজ্জায় অপমানে ভয়ে মাথা নিচু করে ফুপিয়ে কেটে যাচ্ছে। লাজুকের হঠাৎ এমন কাজে সে নিজেও আহত। কেন মারলো তাকে, তাও এত মানুষের সামনে? সবাই কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ লাজুকের আওয়াজ শোনা গেল, রিম্পি তিতলি, গাড়িতে ওঠ। লাজুকের কথায় মাথা নাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে পড়ল। হয়তো তারাও পেয়েছে, রীতিমতো রিম্পি কাঁপছে। যদি টায়রার মতো ওকেও এমন ভাবে থাপ্পড় দেয়, লাজুককে বিশ্বাস নেই দিতেও পারে। কথাটা ভাবতে নিজের গালে হাত বোলাতে লাগলো। লাজুক টায়রার হাত টেনে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে নিজেও গাড়িতে উঠে পড়ল। মাথা নিচু করে আছে টায়রা। ভয়ঙ্কর অভিমান হচ্ছে লাজুকের উপর। কই, এর আগেও তো লাজুক তাকে মেরেছে, তখন তো এমন খারাপ লাগেনি। তবে আজ কেন এত অভিমান হচ্ছে? সে যাই হোক না কেন, আর কথা বলবে না সে লাজুকের সাথে। ঠিক করে ফেলেছে টায়রা, যদি তাকে এতই অপছন্দ তাহলে মীনাক্ষী গ্রাম রেখেই আসলেই পারে। সে তো সেখানেই ভালো ছিল, অন্তত লাজুকের এই ভয়ঙ্কর অত্যাচার থেকে মুক্ত ছিল। লাজুক কয়েকবার বলার পরেও টায়রা সিট বেল্ট না পেতে মাথা নিচু করে বসে রইল। তাই সে নিজেই বেল লাগিয়ে দিয়ে ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার টায়রার দিকে দেখেছে, কিন্তু সে একবারও মাথা তোলেনি। বাসায় ফিরতেই টায়রা সোজা নিচের রুমে ঢুকে গেল। কারোর সাথে আর কোনো কথাও বলল না। কাঁদতে কাঁদতে চোখ মুখের ভয়ঙ্কর অবস্থা হয়েছে। অনেকবার খাবারের জন্যও ডাকা হয়েছে, কিন্তু লাভ হয়নি। দরজা খোলার শব্দ হতেই টায়রা চেঁচিয়ে বলে উঠল, বলেছি না আমি খাবো না। আর কতবার বলতে হবে? এখন কি মাইক নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে বলতে হবে? কারো কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকাতেই দেখলো লাজুক স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। লাজুককে দেখতেই আরো কান্না পাচ্ছে তার ভীষণ রকমের। চোখের পানিগুলো টপ টপ করে গাল গড়িয়ে পড়ছে। মাথা নিচু করে হাত পা গুটিয়ে বসে রইল টায়রা। লাজুক টায়রার কাছে এসে বিছানায় বসে বড় একটা টেডি বিয়ার টায়রার দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য। টায়রা এক পলক টেডিটাকে দেখে মুখ ফিরিয়ে নিল। লাজুক একটা দীর্ঘশ্বাস ফেলে টেডি বিয়ারটা বিছানার পাশে রেখে টায়রার দিকে আর একটু এগিয়ে গেল। দুয়াতে টায়রা মুখ তুলে আলতো করে চোখের পানিগুলো মুছে দিল। ফর্সা গাল লাল হয়ে আছে। হাতের বুড়ো আঙুল দিয়ে সেই লাল হওয়া স্থানটা ধীরে ধীরে স্পর্শ করতে লাগলো। কেঁপে উঠলো টায়রা। ঢোক গিলে চোখ চেপে বন্ধ করে নিল। বুক দুকবুক করছে তার, শিরশির করছে পুরো শরীর। লাজুকের স্পর্শ করার জায়গাটাও কেমন শীতল হয়ে গেছে। লাজুকের দৃষ্টি টায়রার ফোলা ফোলা চোখের দিকে। নাকটা লাল হয়ে আছে, কান্নার কারণে ঠোঁটগুলোও কাঁপছে, যেটা এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে লাজুকের কাছে। গালে হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে বলেছিলাম যেন কোনো ছেলের সাথে মিশতে না দেখে, আমাকে না বলে কোথাও না যেতে। কিন্তু তুমি কি করলে? আমার কথা অমান্য করে সে বাইরে ঘুরতে গেলে, তার উপর আবার একটা ছেলেকে ফুচকা খাইয়ে দিয়েছ, আবার তার থেকে খেতেও যাচ্ছিলে। ফের আমার কথা অমান্য করলে। এমনটা আবার হবে। কোনো ছেলে আশেপাশে যাতে না দেখে, সে যেই হোক না কেন। টায়রা একদম চুপ। লাজুকের এরূপ কথার মানে সে খুঁজে পায় না। খেতে এসো, সবাই অপেক্ষা করছে। লাজুকের কথায় কোনো রিয়াক্ট করলো না টায়রা। সে আগের মতোই বসে। লাজুক ভারী আওয়াজ করে বলল, আমি কিছু বলেছি? টায়রা মাথা নিচু করে জবাব দিল, আমি খাবো না। এই মুহূর্তে লাজুকের একটা ধমক দিতে মনে চাইছিল টায়রাকে, কিন্তু নিজের রাগটাকে গিলে ফেললো। এমনিতেই কেঁদে গালমুখ ফুলিয়ে ফেলেছে। তাই আর কোনো কথা না বলে হুট করেই টায়রাকে কোলে নিয়ে হাঁটা ধরলো। অবাক হয়ে লাফিয়ে উঠে নেমে যেতে চাইলো টায়রা। আরে কি করছেন কি? নামান আমাকে, নামান বলছি। দেখেন সবাই দেখবে, প্লিজ নামিয়ে দিন। লাজুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগলো। হঠাৎ লাজুকের আওয়াজে থেমে গেল সে। ডোন্ট ফাইট টায়রা, চুপ করে থাকো। লাজুকের আওয়াজেই থেমে গেল সে। সোজা নিচে ডাইনিং টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসিয়ে দিল লাজুক টায়রাকে। সামনে খাবার প্লেট এগিয়ে দিয়ে বলল। লাজুকের দিকে মুখ ফুলিয়ে তাকালো টায়রা। এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু গালি দিতে মন চাইছে, কিন্তু আফসোস সে পারবে না সেটা করতে। তাহলে লাজুকের বলা কথাটাই সত্যি হয়ে যাবে। রুমে এসে প্রথমে বিছানায় টেডিটার দিকে নজর গেল। বেবি পিঙ্ক কালারের বড় একটা টেডি। গুটি মেরে ঘুমানোর সময় টায়রার হাইটটাও এর মতোই হয়ে যায়। বিছানায় গিয়ে টেডিটা জড়িয়ে ধরলো টায়রা। এটা বেশ পছন্দ হয়েছে তার। তখন তো রেগেছিল তাই তাকায়নি, কিন্তু মনের মধ্যে ঠিকই আঁকুপাকু করছিল এটা ধরার জন্য। টেডিকে জড়িয়ে ধরে শুয়ে পড়তে একটা স্মেল এলো নাকে। ভালোভাবে চেক করে দেখলো, হ্যাঁ, এটা লাজুকের শরীরের গন্ধ। লাজুকের দেওয়া টেডিটা আর তার শরীর থেকে আসে স্মেলটা। কেমন যেন ভালো লাগছে টায়রার। বারবার গন্ধটা নিচ্ছে। কেমন জানি মনে হচ্ছে লাজুক তার পাশেই আছে। ড্রয়িং রুমের সোফায় বসে বারবার হাসি দিচ্ছে টায়রা। রুমাল দিয়ে নাক মুছতে মুছতে লাল হয়ে গেছে। চোখগুলো ফুলে লাল হয়ে আছে।
কালকের কাদার ফল এটা। ট্যারা বেশি কাঁদলেই তার এমন ঠান্ডা লাগে, হাঁচি হয় শুধু। ট্যারার পাশে বসেই মোর্শেদা তার লাল হয়ে যাওয়া গালে হাত বোলাচ্ছে। নাতির কাজে খুবই অসন্তুষ্ট সে। কিছুদিনের জন্য মেয়ে বাড়ি গিয়েছিল, আজ ফিরেছে। এসেই দেখে তার আদরের টায়রার গালে লাল 5 আঙুলের ছাপ। কেঁদে ঠান্ডা বাঁধিয়ে ফেলেছে। লাজুক সিঁড়ি বেয়ে নিচে নামতেই তিনি বললেন, ছোট সাহেব, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। আমার ছোট পুতুলটার কি অবস্থা করছো দেখেছো কি একবার? মোর্শেদার কথা শুনে আর চোখে টায়রার দিকে একবার তাকালো লাজুক। তারপর আবার সোফায় বসে পেপারে মনোযোগ দিল। তা দেখে মোর্শেদা বললেন, তোমাকে ফের যাতে না দেখি আমার পুতুলকে কিছু বলতে। পেপার পড়তে পড়তে জবাব দিল, তোমার পুতুলকে বলে দিও যাতে সেও আমার কথা অমান্য না করে। মোর্শেদা তাকিয়ে রইল নাতির মুখের দিকে, আর টায়রা অসহায় চোখে তাকিয়ে মোর্শেদার দিকে। তিতুল, আমি উপরে যাচ্ছি। যাও। টায়রা আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিম্পির রুমে গিয়ে ঢুকতেই রিম্পি কাচুমুচু মুখ করে টায়রাকে বলল, আই এম সরি ইয়ার, আমার কারণে তোকে ভাইয়ের থেকে বকা খেতে হলো। তোর কথাটা শোনা উচিত ছিল আমার। টায়রা আহত কণ্ঠে বলল, তুই কেন সরি বলছিস? সরি তো আমার বলা উচিত। আমার কারণে তোদের কালকের ডেটটা মাটি হয়ে গেল। রুহান ভাইয়া না জানি কি না কি ভাবলো। ইস বেচারা। আরে তুই রুহানের চিন্তা করিস না, ওকে আমি সব বলেছি। ও তো আরো তোর জন্য টেনশন করছে, তুই ঠিক আছিস কিনা তার জন্য। তোরা না হয় আবার একদিন চলে যাস ঘুরতে। বেচারা ঠিক মতো তোর সাথে টাইম স্পেন্ডও করতে পারলো না। টায়রার কথা শুনে লজ্জা পেয়ে হেসে দিল রিম্পি। তিতলি বলল, ভাই নাকি কাল তোকে একটা টেডি বিয়ার গিফট করেছে? মুহূর্তে মুখটা গোমরা হয়ে গেল টায়রার। জুতো মেরে গরুদান। হেসে উঠল ওর কথায় সবাই। রিম্পি সিরিয়াস ফেস বানিয়ে বলল, ইয়ার রুহান না আমাকে একটা কথা বলেছে ভাইয়ের ব্যাপারে, কিন্তু আমার একটুও বিশ্বাস হচ্ছে না। হবে বা কি করে? কোথায় ভাই আর কোথায়? আমার মনে হয় না এটা পসিবল। রিম্পির কথা শুনে অবাক হয়ে তাকালো ওর দিকে সবাই। তিতলি আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপারে বলতো, কি বলেছে সে? রিম্পি আর চোখে টায়রার দিকে তাকালো। সেও আগ্রহ ভরা চোখে তাকিয়ে, আসলে আমি এটা শিওর না, তাই তো তোদের বলবো না। ও কি ভেবে কি বলেছে কে জানে। রিমি বলল, তুইও না বলবি না যখন? তুই এতটুকু বলার কি দরকার ছিল? খালি খালি মনের মধ্যে এখন খুঁতখুত করবে। টায়রা রিমির কথা শুনে হালকা এসে রুম থেকে বেরিয়ে গেল। গালটা এখনো লাল হয়ে আছে। যমরাজ কি শুধু শুধু বলে সে? কি জোরেই না মেরেছে পাপা। ওই জিম করা বডিওয়ালা লোক যদি তার এই তুলোর মতো শরীরে আঘাত করে, তাহলে কি আর তা আস্ত থাকে নাকি? টায়রা ড্রয়িং রুম পেরিয়ে যেতে এগিয়ে দেখলো সোফায় কিছু লোক বসে আছে। এরা কারা চিনল নাও। কিছু মুরব্বী টাইপস লোক, সাথে একজন ছেলে, বেশ হ্যান্ডসাম বলা চলে। তবে ছেলে বলা ভুল হবে, সেই বয়স পেরিয়ে গেছে হয়তো কিছু আগেই। তবে তাও ভালো লাগছে। শায়দ মোর্শেদা, সাজিদা, লাজুক তারাও আছে সেখানে। আর চোখে লাজুকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল তার সাথে। চোখ নামিয়ে সোজা উপরে বোনদের রুমে চলে গেল টায়রা। সেখানে ঢুকতেই দেখলো কি নিয়ে যেন জটলা পাকাচ্ছে তারা। কি হয়েছে বলতো? নিচে দেখলাম লোকজন বসে আছে। তোর আবার এমন করছিস, কাহিনী কি? টায়রার কথা শুনে সবাই এগিয়ে এসে ওকে টেনে বিছানায় বসিয়ে দিল। তারপর রিম্পি বলতে শুরু করলো, বর্ষারদির সে ফিরে এসেছে। অবাক চোখে তাকিয়ে টায়রা আগামাথা কিছুই বুঝলো না সে। সেটা আবার কি? আরে তুই জানিস না, বর্ষাদি কলেজে থাকতে একজনকে ভালোবাসতো, যার জন্য এত বছর অপেক্ষা করেছে। হ্যাঁ হ্যাঁ জানি তো। তারা নিজেদের মনের কথা প্রকাশের আগেই হঠাৎ করে ছেলেটা দেশের বাইরে চলে যায়, আর তাদের মাঝে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। সেই ফিরে এসেছে। কাল নাকি হঠাৎই শপিং মলে দেখা হয়ে যায়। প্রথমে তো দুজনেই ভেবেছিল তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু যখন সে জানলো বর্ষাদি বিয়ে করেনি আর সেও করেনি, তখনই সেখানের দিকে বিয়ে করার জন্য প্রপোজ করে দিল। আর ভাগ্য দেখো, ঠিক সেই আবার তাদের এক করে দিল। টায়রা অবাক হয়ে শুনতে লাগলো সবকিছু। কেমন যেন ফিল্মের কাহিনীর মতো। দুজন মানুষ একে অপরের মনের কথা না জেনে অপেক্ষা করে গেছে কবে তাদের দেখা হবে। তিতলি বলে উঠল, জানিস তারা 2-1 দিনে নাকি বিয়ের ডেটও জানিয়ে দেবে। টায়রার মুখে হাসি ফুটে উঠল। ইস, বর্ষাতে এখন কত খুশি না? সে তার ভালোবাসার মানুষটাকে অবশেষে পেয়ে যাচ্ছে। টায়রার কথা শুনে রিম্পি বলল, উফ, আমার যে কবে রুহানের সাথে বিয়েটা হবে। রিমি রিম্পির মাথায় চাটি মেরে বলল, গাদি, এর মতো বিয়ের জন্য পাগল হয়ে গেলি? প্রেম তো শুরু করে 24 ঘন্টাও হয়নি। বাবাকে ফোন করতে হবে।
টায়রা হাসতে লাগলো ওদের কাহিনী দেখে। লাজুকের রুমের পাশ দিয়ে যাচ্ছিল টায়রা, হঠাৎ কিছু শুনে থমকে গেল সেখানেই। তুই ওকে ভালোবাসিস ভাই, এটা মেনে নে। কি বলছিস এসব? হ্যাভ ইউ গন ম্যাড? ওই পিচ্ছি মেয়েটাকে আমি কি করে ভালোবাসতে পারি? ভালোবাসা কখনো কোনো কিছু বিচার করে হিসেব করে হয় না। তুই মানিস আর না মানিস, ওই পিচ্চি মেয়েটা নিজের অজান্তেই তোর মনের জায়গা করে নিয়েছে। চুপ করে গেল লাজুক। বর্ষা আবার বলল, ভালোবাসিস ভাই ওকে, শুধু শুধু কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বল? দি প্লিজ, আমার সাথে কখনো যায় না ওর। আমি ওর লাইফ নষ্ট করতে পারবো না। লাজুকের কথা একটা চাপা কষ্ট প্রকাশ পেল। তুই এমনটা কেন ভাবছিস বলতো? একবার ওর কাছে নিজের মনের কথাগুলো প্রকাশ করতেই তো পারিস। আর শোন, তুই ওকে যতটা পিচ্ছি ভাবছিস ও ততটাও পিচ্ছি না। মেয়েরা অনেক আগেই অ্যাডাল্ট হয়ে যায়, সবকিছু বুঝতে শিখে। চুপ করে বিছানায় গিয়ে বসে পড়ল। দুহাত দিয়ে নিজের চুলগুলো মুঠি করে ধরে মাথা ঝুঁকিয়ে নিল লাজুক। ও আমার বোন হয় দি, যেখানে বাকি সবাইকে আমি নিজের ছোট বোনের মতো দেখে ওকে নিজের বোন ভাবতেও নিঃশ্বাস আটকে আসে। স্বপ্নেও আমি তাকে নিজের বোনের জায়গায় বসাতে পারি না। আমি জানি না কি করব। আমি একটা পিচ্ছি মেয়েতে আসক্ত, ভাবতে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে। লাজুকের গলাটা কেমন ধরে ধরে আসছিল, কথাগুলো পেঁচিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পাহাড় সমান কষ্ট বুকে চেপে রেখেছে। বর্ষা এগিয়ে গিয়ে ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভাই, এভাবে কষ্ট পাস না, দুনিয়ার কথা ভাবিস না, নিজের মনের কথা ভাব। ওকে ছাড়া তুই কখনো ভালো থাকবি না। তোর ভালো থাকা তো। টাটা সরে এলো ওখান থেকে। বাকি কথাগুলো আর শুনলো না, হয়তো শুনতে চায়নি। মেয়েটাকে জানে নাও আর জানতেও চায় না। কারণটা যে অজানা ভয় তা বুঝতে পারলেও ঠিক কিসে ভয় পাচ্ছে। লাজুক অন্য কোনো মেয়েকে ভালোবাসে এটা শুনতে চায়নি, নাকি নিজের? না, আর ভাবতে পারছে না ও। হাত পা কাঁপছে, শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না, চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। কেমন যেন অগোছালো লাগছে চারিদিক। আচ্ছা, ওর কষ্ট কেন হচ্ছে? যেন কেউ গলা চেপে ধরেছে। রিম্পির দিকে আতঙ্কিত হয়ে তাকিয়ে রিমি, নিশু, তিতলি ভূত দেখার মতো চমকে আছে তারা। অবাকের সীমানা পেরিয়ে তিতলি বলল, রিম্পি, হাউ ইজ পসিবল? রুহান ভাইয়া এই কথা কিভাবে বলল? ভাই টায়রাকে লাইক করে। রিম্পি চিন্তিত মুখ করে বলল, রুহান তো তাই বলল, আর আমিও ভেবে দেখলাম সামহাও রুহানের কথাটা সত্যি হয়তো। তোরাও ভেবে দেখ, ভাই আমাদের সবাইকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে, আর সেখানে টায়রা ভাইয়াকে ভাই বললেই রেগে যায়। টায়রাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেয় না। আর কাল কি রিয়াক্ট করলো, আমরাও তো ছিলাম, কই আমাদের তো কিছু বললো না। রিম্পির কথা শুনে চুপ মেরে রইল সবাই। তাদেরও মনে হচ্ছে কথাটি সত্যি। এতদিন এসব ওরা ভাবেই বা কেন? 30 বছরের একটা ছেলে সে 17 বছরের একটা পিচ্চিকে ভালোবাসে, এটা কি আদৌ কারো ভাবার কথা? আর তার উপরে সে তার বোন হয়, সে যেমন বোনই হোক না কেন। আর তাছাড়া লাজুক আর টায়রাকে নিয়ে ভাবা তো অসম্ভব। যে কিনা টায়রাকে দেখতে পর্যন্ত পারে না, সে কি করে? আর এই যাবৎ লাজুকের সব গার্লফ্রেন্ড ছিল হাইলি এডুকেটেড, স্টাইলিশ, মডেল টাইপস। তাদের লাজুকের সাথে এইজ ডিফারেন্স বেশি হলে 3 থেকে 4 ছিল, বা তার থেকেও কম। মাথা ঘুরাচ্ছে সবার ভাবতে ভাবতে। রিমি আহত গলায় বলল, আচ্ছা, ভাইয়া যে টায়রাকে ভালোবাসে, তোদের কি মনে হয় যে টায়রা কখনো বুঝবে এটা? রিমির কথা জবাবে নিশু বলল, কিভাবে বুঝবে? টায়রা তো ভাইকে ওর যমরাজ ভাবে, আর তাকে নিয়ে এইসব চিন্তা ও বুড়ো মাথায় আনবে না। ভাই আর টায়রার বিষয়টা সত্যিই ভাবাচ্ছে আমাকে। তিতলির কথায় বাকিরাও সায় দিল। এর মধ্যেই রুমে এলো টায়রা, আর তাকে দেখতেই চুপ করে ঘুরঘুর নজরে চোখ বোলাতে লাগলো পা থেকে মাথা পর্যন্ত। কি হলো? এমন ভাবে কি দেখছিস সবাই? আমি কি এলিয়েন? তিতলি মুখ ফসকে বলে ফেললো, এই মুহূর্তে এলিনের থেকেও বেশি কিছু মনে হচ্ছে। তিতলির কথা শুনে চোখগুলো ছোট ছোট হয়ে এলো টায়রার। রিমি তিতলিকে কোনোই দিয়ে খোঁচা মেরে চুপ করিয়ে দিল। তারপর টায়রার কাছে গিয়ে বলল, ওর কথা বাদ দে, তোকে তো এই স্কার্টটা দারুণ লাগছে। এটা কবে নিলি বলতো? টায়রা মুখ বেঁকিয়ে জবাব দিল, কেন মনে নেই? সেদিন না যমরাজ আনলো। তুই আমার ভাইটাকে এমন জমজার কেন বলিস বলতো? ভাই কত হ্যান্ডসাম দেখতে, দেখেছিস না? তার হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল সব একদম বাদিয়ে রাখার মতো। রিমির কথায় মুখ বেঁকালো টায়রা। পাশ থেকে তিতলি বলল, হ্যাঁ ঠিকই তো, তুই জানিস কত মেয়ে ভাইয়ের জন্য পাগল, আর তুই কিনা তাকে এইসব বলিস? টায়রা বুড়ো কুচকে সবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো,
ব্যাপারটা কি বলতো? আজ তোরা সবাই মিলে তোদের ভাইয়ের নামে ফুলঝুরি খুলে বসেছিস কেন? না মানে ওই আর কি। তিতলির কথা শেষ হতেই আবার নিশু বলা শুরু করলো। এমন ভাবে বলছিস যেন আমরা মিথ্যে প্রশংসা করছি। আমরা যা বলছি তাতে কি কোনো ভুল আছে? হ্যাঁ, মানছি ভাই একটু রাগী, তাছাড়া তো সবই ঠিক আছে। নিশুর কথা শুনে চোখ পাকিয়ে ওদের দিকে তাকালো টায়রা। অবাক হওয়ার ভঙ্গি করে বলল, শুধু একটু রাগী? এই দেখ, সেই একটু রাগের ছাপ এখনো আছে। তোদের ভাই আস্ত একটা খাটাস, যমরাজ, মামদত পুত, বেটা গরুচোর। টায়রার কথা শুনে আহত চোখে তাকালো তার দিকে। লাজুকের সম্পর্কে যার এইসব চিন্তা ভাবনা, সে কি করে বুঝবে তার ভালোবাসা? ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখতে ব্যস্ত টায়রা। গায়ে হিম করা ঠান্ডা বাতাসগুলো যেন মোটা জ্যাকেটের আস্তরণ ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে। ছোট ছোট তারার ভিতরে এক ফালি চাঁদ, যেন আধ খাওয়া রুটির মতো। কোথাও একটা শুনেছিল, সবার কাছে পূর্ণিমার পূর্ণ গোল চাঁদটা অতি রোমান্টিক হলেও না খাওয়া অনাহারে ভোগা মানুষের কাছে একটা আস্ত রুটি। আপন মনে হেসে উঠল টায়রা। কথাটা সত্যি, কিন্তু কেন জানি হাসি পায় ব্যাপারটা নিয়ে ভাবলে। তবে আজ পূর্ণিমা নয়, তবু এক অদ্ভুত ভালো লাগার ঘোরে আটকে আছে সে। কিন্তু তার এই ঘোর ভেঙে গেল রিম্পির ডাকে। কি হয়েছে? তোকে তোর গুরুচর ডাকছে। টায়রা অবাক হয়ে তাকালো রিম্পির দিকে। মানে? আরে ভাই ডাকছে। তুই তো বিকেলে বললি না সে নাকি গরুচোর? কথাটা বলেই হাসতে লাগলো। এই মুহূর্তে এক অসহ্য বিষাদের মেজাজটা ভরে গেল টায়রার। ডাকার আর সাহস পেল না। রিম্পিকে কিছু বলতে মন চাইছে, কিন্তু না বলে সোজা চলে গেল লাজুকের রুমে। দরজা চাপানো দেখে ঠেলে ভিতরে ঢুকলো। বিছানায় তাকাতেই দেখলো লাজুক খাটের সাথে হেলান দিয়ে উপরে মুখ করে চোখ বন্ধ করে রেখেছে। তা দেখে গুটি গুটি পায়ে এগিয়ে দাঁড়ালো তার সামনে। ডেকেছিলেন? টায়রার কথা শুনে চোখ খুলে তার দিকে তাকালো লাজুক। আটকে উঠলো টায়রা লাজুককে দেখে। চোখগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে, লাল হয়ে ফুলে আছে। চোখের ভিতরের নালীগুলো দিয়ে যেন রক্ত বের হচ্ছে। উস্খুস্কো চুল, মুখ শুকিয়ে আছে। সবসময় পরিপাটি থাকা মানুষটাকে আজ যেন খুব অচেনা লাগছে তার কাছে। লাজুকের শান্ত দৃষ্টি টায়রার মুখের দিকে। মাথা নিচু করে নিল টায়রা। আমাকে কেন ডেকেছেন? টায়রার কথার প্রতি উত্তরে লাজুক বলল, মাথা ধরেছে, টিভি দাও। কথাটা বলে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। টায়রা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল লাজুকের দিকে। তারপর লাজুকের মাথার পাশে বসে কাঁপা কাঁপা হাতে ওর কপাল ছুঁয়ে দিল। থরথর করে কেঁপে উঠল টায়রা। কেন সে জানে না, বড় সড়ো একটা ঢোক গিলে আলতো হাতের স্পর্শে টিপে দিতে লাগলো লাজুকের মাথা। ধীরে ধীরে চুলে হাত বোলাতে লাগলো টায়রা। লাজুকের চুলগুলো বেশ সফট, দেখতেই ছুতে চায় মন। লাজুকের মুখের দিকে তাকিয়ে সে, মানুষটা আসলেই অদ্ভুত। যেমন সুন্দর দেখতে, তেমনই ভয়ঙ্কর অদ্ভুত সে। ছোটখাটো রহস্যর বই যেন সে, যার প্রতিটা পাতায় পাতায় রহস্যে ভরপুর। কিন্তু এই রহস্যের বইটি কবে খোলার সুযোগ পাবে সে? আদৌ কি পাবে কখনো? খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে ঘুমন্ত টায়রা, আর পাশেই তার কোমর জড়িয়ে ঘুমাচ্ছে লাজুক। কাল রাতে লাজুকের মাথায় বিলি কাটতে কাটতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার মনে নেই টায়রার। মাঝরাতের দিকে শীতের কারণে হয়তো লাজুকের কম্বলের নিচে চলে এসেছিল। চোখে আলোর রশ্মি পড়তেই ঘুম ভেঙে গেল টায়রার। আলসেমি কেটে সোজা হতেই হাটপেল করার জোগাড়। লাজুক কিভাবে তার কোমর জড়িয়ে শুয়ে থাকতে দেখতেই বুকটা ধুকপুক করতে লাগলো। নিঃশ্বাস আটকে আসছে, মাথা ঝিমঝিম করছে। চারপাশে নজর বুলিয়ে দেখলো সে লাজুকের রুমে। না জানি লাজুক ঘুম থেকে উঠে ওকে এখানে দেখলে কি করবে। হয়তো বকবে, ধমকাবে, আবার চরও তো মারতে পারে। কে বলতে পারে তা? তাড়াতাড়ি এখান থেকে পালানোর জন্য সে লাজুকের হাত কোমর থেকে ছাড়ানোর প্রচেষ্টায় লেগে গেল। কিন্তু যতই সে লাজুকের হাত সরিয়ে দিতে চাইছে, ততই লাজুক চেপে ধরেছে আষ্টে পিষ্টে। কাঁপছে টায়রা লাজুকের এমন কাছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। এর মধ্যেই হঠাৎ লাজুক চোখ মেলে তাকালো। নিঃশ্বাস আটকে গেল টায়রার। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভয়ে তৎক্ষণাৎ চোখ চেপে বন্ধ করে ফেলল। লাজুকের দিকে তাকানোর সাহস নেই ওর এই মুহূর্তে। টায়রা অনুভব করলো লাজুক ধীরে ধীরে তার হাতটা টায়রার কোমর থেকে সরিয়ে নিচ্ছে। তারপর সোজা হয়ে বসে টায়রার মুখের দিকে তাকালো। এখানে বসে না থেকে নিজের রুমে যাও। টায়রা চোখ খুলে লাজুকের মুখের দিকে তাকালো। সে আপাতত টায়রার দিকেই তাকিয়ে দু হাতে নিজের চুলগুলো উল্টাচ্ছে। নজর সরিয়ে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল টায়রা। টায়রা বেরিয়ে যেতেই বেশ বড় বড় কয়েকটা শ্বাস ফেললো লাজুক। টায়রাকে এভাবে দেখে তার যে কি অবস্থা হয়েছিল তা কাউকে বোঝাতে পারবে না। এলোমেলো চুল, ঘুম ঘুম মুখ, আসক্তির শেষ চূড়ায় নিয়ে গেছিল তাকে। ভয়ঙ্কর মুহূর্ত পার করলো সে আজ।
সে কখন থেকে তিতলি, রিম্পি, রিমি, নিশু, টায়রাকে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে আর মিটি মিটি হাসছে। তাদের এরকম ব্যবহার অসহ্য লাগছে টায়রার। রাজ্যের বিরক্তি নিয়ে তাকিয়ে সে তাদের দিকে। রিম্পি দুষ্টু এসে বলল, টাইরা, তুই কাল ভাইয়ের রুমে ছিলি? রিম্পির কথা শুনে কোনো রকম রিয়াকশন আর ভনিতা ছাড়াই টায়রা জবাব দিল, হুম। বাব্বা, এত দূর? তিতলি যেমন পিঞ্চ মারা কথা শুনে চোখ পাকিয়ে তাকালো তার মুখের দিকে টায়রা। মানে? মানে বুঝছিস না? কাল যাকে গরু চোর, যমরাজ এইসব বলেছিলি তার সাথে রাত কাটিয়ে এলি? নিশুর কথা শুনে ওর মাথায় একটা জ্বর মেরে টায়রা বলল, ছি ছি, কথার কি ধরন! যা যা, কি গোবর মেশানো গঙ্গা জল দিয়ে মুখ ধুই আয়, ওটা অপবিত্র হয়ে গেছে। আর হ্যাঁ, সাথে মাথাটা খুলে সেটাও ধুয়ে নিবি ভালো করে, ওগুলো সব নোংরা হয়ে গেছে। টায়রার কথা শুনে নিশু বাদে বাকি সবাই হিহি করে হেসে উঠল। কাল রাতে তুই ভাইয়ের ঘরে কি করলি রে? টায়রার ঠোঁট উল্টে জবাব দিল, কি আর করব, তার নাকি মাথা ধরেছিল, তাই চুল টেনে দিতে বলেছে। আর চুল টেনে দিতে দিতেই কখন জানি ঘুমিয়ে গিয়েছিলাম। আর তারপর সকাল হতেই দেখি। এতটুকু বলে টায়রা থেমে গেল। সকালের ঘটনা মনে পড়তেই লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। সকালে উঠে কি দেখলি? তিতলির প্রশ্নে একটু ঘাবড়ে গেল টায়রা। কি জবাব দেবে তাদের? কি 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 আবার? উঠে দেখি আমি ওখানে, তাই চলে এলাম। ও, ড্রয়িং রুমে বসে টায়রা, তিতলি, রিম্পি, রিমি, নিশু, বর্ষা তারা নানান কথায় বিজি। এর মধ্যে সেখানে মর্ষিদা এলো একটা প্লেটের মধ্যে কিছু মিষ্টি নিয়ে। একটা খুশির খবর আছে সবার জন্য। কি খবর দিদুন? টায়রা মর্ষিদার কথা শুনে জিজ্ঞেস করলো। বর্ষার বিয়ের তারিখ ঠিক হয়েছে। কথাটা শুনতে সবাই চেঁচিয়ে উঠলো খুশিতে। টায়রা গিয়ে বর্ষাকে জড়িয়ে ধরলো। কংগ্রেচুলেশন দি। বর্ষা লজ্জামাখা হাসি দিয়ে জবাব দিল, থ্যাংক ইউ। রিম্পি মর্ষিদাকে প্রশ্ন করলো, দিদুন বিয়ের কয় তারিখ? আগামী সপ্তাহের মঙ্গলবার। সবাই অবাক মর্ষিদার কথা শুনে। টায়রা বলল, দিদুন, তাহলে তার 6 দিন বাকি, এর মধ্যে কিভাবে সব হবে? হয়ে যাবে, চিন্তা করো না। লাজুকের মধ্যে বিয়ের সব প্ল্যান রেডি করে ফেলেছে, বাদ বাকিটাও হয়ে যাবে। ইয়া ভাইয়া যেহেতু আছে আর টেনশন কি। লাজুক মজুমদার ইজ রিয়েল হিরো, হি ইজ এ সুপারম্যান। দেখলে সব কিছু কত ফাস্ট আর পরিপাটি করে ঠিক করে ফেলবে। রিমির কথায় সায় দিল বাকিরাও। লাজুক বসে বসে ফাইল কাটছে। তখনই দেখলো টায়রা গুটি গুটি পায়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে। টায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুরুকুসকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আসলে এতটুকু বলে থেমে গেল। তারপর আবার বলল, আমার শপিং মলে যাওয়ার ছিল, কিছু জিনিস লাগবে। টায়রার কথা শুনে হাতের ফাইলগুলো গোছাতে গোছাতে জবাব দিল লাজুক, 10 মিনিটে রেডি হয়ে নিচে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। বলছিলাম কি, আমি তিতলিদেরকে নিয়ে যাই, আপনি শুধু শুধু। কথা শেষ করার আগেই লাজুক ধমকে বলল, যা বলছি চুপচাপ তাই করো, নয়তো মুখে টেপ লাগিয়ে দেব। অসহায় টায়রা উপর নিচে মাথা নাড়িয়ে চলে গেল রেডি হতে। নয়তো আরো কিছু বললে হয়তো দেখা যাবে ব্যালকনি থেকে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবে। গাড়ি থামতেই টায়রা বেরিয়ে গেল। পাশে তাকাতেই দেখলো লাজুক আসছে। আবার সামনে তাকিয়ে হেঁটে মলের ভিতরে ঢোকা শুরু করলো। এর মধ্যেই লাজুক এসে টায়রার হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। টায়রা আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে দিল। টায়রাকে নিয়ে প্রথমেই ঢুকলো একটা মোবাইলের শপে। টায়রা বোকার মতো চেয়ে আছে। এখানে কেন এলো লাজুক তা ওর জানা নেই। কিছু মোবাইল কেটে একটা ধূসর রঙের আইফোন নিল। লেটেস্ট নাকি এটাই এখন, কত ঠিক দেখতে পেল না, তবে সেলারের মুখে তো শুনলো এটাই। আইফোনটা প্যাকিং করে নিয়ে লাজুক সেটা টায়রাকে ধরিয়ে দিল। অবাক চোখে তাকিয়ে টায়রা লাজুকের দিকে। তোমার ফোন নাকি সেদিন কলেজে হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গেছে? মাথা নাড়ালো টায়রা। এখন থেকে এটা ইউজ করবে তুমি। লাজুকের কথা শুনে হা হয়ে গেল টায়রা। লাজুক ফোন কিনে দিল ওকে, তাও আইফোন। ভাবা যায়? মোবাইল শপ থেকে বেরোতেই টায়রাকে জিজ্ঞেস করলো, এবার কোথায় যাবে? আই মিন কি কিনবে বলো? মাথা নিচু করে জবাব দিল টায়রা, কিছু কসমেটিক্স আর ড্রেস। ওকে, বাট লেট করবে না, তাড়াতাড়ি করো। শপিং শুরু করো, আমি 2 মিনিটের মধ্যে আসছি। কথাটা বলে চলে গেল ওখান থেকে লাজুক। টায়রা শপিং মলের ভিতরে ঢুকে যা যা দরকার সব নিতে লাগলো। কেনাকাটা প্রায় শেষ। তখনই পাশে ম্যানিকুইনকে পরানো কালো লেহেঙ্গা নজরে এলো টায়রার। হাতের ব্যাগগুলো নিয়ে সেটার সামনে গিয়ে দাঁড়ালো।
খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ড্রেসটা। কালো রঙের সোনালি আর রূপালি সুতোর কাজ, নজর কাড়া ডিজাইন। হঠাৎ পাশ থেকে কারো আওয়াজ এসে দিকেই ফিরে তাকালো। একটা ছেলে। হ্যালো পিচ্ছি আপু, নাম কি? বড়ুকুসকে তাকালো ছেলেটার দিকে, কেমন হ্যাংলা টাইপের দেখতে। কেন? এমডি। একা নাকি কাউকে দেখছি না যে। টায়রা কিছু বলতে যাবে এর মধ্যে কেউ এসে ওর হাত চেপে ধরলো। লাফিয়ে উঠে পাশে ফিরতেই দেখলো লাজুক মুখ ফুলিয়ে তাকিয়ে। ছেলেটার দিকে তাকিয়ে আবার টায়রার দিকে তাকালো লাজুক। কি হচ্ছে এখানে? টায়রা ভয়ে ভয়ে জবাব দিল, কই কিছু না তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো। কথাটা বলে আর অপেক্ষা করলো না লাজুক, টায়রাকে টেনে নিয়ে গেল সেখান থেকে। গাল ফুলিয়ে বসে আছে টায়রা নিচের রুমে। শপিং মল থেকে ফেরার পথে বেশ ঝাড়ি খেতে হয়েছে লাজুকের থেকে, তাও ওই ছেলেটার জন্য। টায়রা চুপচাপ সব সহ্য করলেও মনে মনে সেই ছেলেটাকে হাজারো গালি দিয়েছে, তার জন্যই তো আজ এতগুলো বকা খেতে হলো তাকে। কতক্ষণ গাল ফুলিয়ে বসে থাকার পর উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সোজা শাওয়ার নিয়েই বেরোলো ওয়াশরুম থেকে। ঠান্ডা পানিতে শাওয়ার নেওয়ার ফলে কাঁপুনি উঠে গেছে তার। বিছানার দিকে নজর দিতেই দেখলো একটা প্যাকেট। শপিং এর প্যাকেট তো সব উঠিয়ে রেখেছে, এটা এলো কোথা থেকে? চুলগুলো মুছতে মুছতে বিছানা থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখতে এটার মুখ হা হয়ে গেল। এটা তো সেই শপিং মলে দেখা কালো লেহেঙ্গাটা, কিন্তু কে আনলো? ড্রেসটা খুলতে একটা কাগজ পেল, কিছু লেখা আছে তাতে। পছন্দের কোনো জিনিস কখনো স্যাক্রিফাইস করতে নেই। লেখাটা পড়তে মুখে হাসি ফুটে উঠল টায়রার। এটা লাজুকের হ্যান্ডরাইটিং। ও যে তখন লেহেঙ্গাটায় মগ্ন ছিল সেটা তাহলে দেখেছে সে। ড্রেসটা তুলে বুকের সাথে চেপে জড়িয়ে নিল, কেন জানা নেই, তবে খুব খুশি খুশি লাগছে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ড্রয়িং রুম ভর্তি শাড়ি, জুয়েলারি, এগুলো ছেলে পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছে বসার জন্য, আর সেগুলো দেখছে বাকিরা। গয়নাগুলো দেখতে দেখতে টায়রা বলল, দিদুন দেখেছো গয়নাগুলোর কি সুন্দর ডিজাইন, বর্ষা দিকে দারুণ মানাবে। টায়রার কথায় মুচকে আসলো মোর্শেদা। পাশ থেকে তিতলি বলল, ঠিক বলেছিস, আমার কিন্তু শাড়িগুলো বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে বিয়ের লেহেঙ্গাটা। টায়রার কথায় মোর্শেদা এসে জবাব দিল, সে তো ভালো কথা, কিন্তু পুতুল তুমি সামলাতে পারবে তো শাড়ি? মোর্শেদার কথার পরিপ্রেক্ষে বর্ষা বলল। টায়রা হেসে উপর নিচে মাথা নাড়ালো। রিম্পি বলল, হ্যাঁ, তাহলে তো এখানে টায়রাকে বিয়ে দেওয়া যায়, তাই না? বর্ষাদি, তোমার বিয়ের পর টায়রার বিয়ে দিব আমরা। ছেলে তো ঠিকই আছে, তাই না? রিম্পির কথা শুনে মুচকে আসলো বর্ষা। বাকি সবাইও হাসতে লাগলো। টায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছেলে ঠিক আছে মানে? টায়রার কথায় সাজিদা বলল, আম্মাজান সেটা পরেই জানতে পারবে, এখন সব নিয়ে না ভাবলেও চলবে। বোকার মতো টায়রা তাকিয়ে দেখছে সবাইকে, কেমন মিটিমিটি হাসে। টায়রার মনে হচ্ছে এমন কোনো কাহিনী আছে যেটা সে বাদে সবাই জানে, আর সবাই তাকে নিয়ে মজা করছে। রিমি বলল, তারা ভাই নাকি তোকে আজ একটা আইফোন কিনে দিয়েছে? তিতলি বলল, দিতেই পারে, টায়রাকে দিবে না তো কাকে দিবে বল? তিতলির কথায় মুখ টিপে আসছে সবাই। এবার সত্যি টায়রার অসহ্য লাগছে। এরা সবাই এমন কেন করছে যেন কোনো কমেডি শো চলছে, আর টায়রা হলো শোয়ের মূল বিষয়। বিচ্ছিরি মেজাজ নিয়ে উঠে গেল ওখান থেকে সে, সোজা নিচের রুমে। লাজুক ফাইল দেখতে ব্যস্ত, আর তার পাশেই ফোনটা কন্টিনিউসলি বেজে যাচ্ছে 1 ঘন্টা যাবত। স্ক্রিনে সোনিয়া নামটা দেখতেই বিস্বাদের মেজাজ পড়ে গেল লাজুকের। প্রচণ্ড রকমের বেহায়া মেয়ে সে। এত কিছু বলার পরেও বারবার ফোন করা থামায়নি। মেজাজটা সপ্তম আসমানে এখন। ফোনটা নিয়ে রিসিভ করতে চেঁচিয়ে বলে উঠল লাজুক, কখন থেকে ফোন করে যাচ্ছ? তোমাকে একটা কথা বলে বুঝতে পারো না? বারবার ডিস্টার্ব কেন করছো? ওপাশ থেকে আওয়াজ এলো। নিজের রাগ কন্ট্রোল করতে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেললো লাজুক। প্রচন্ড বেহায়া মেয়ে তুমি। তুমি আমার লাইফে ছিলে, কবে যে আবার ফিরে আনার কথা বলছো? শোনো সোনিয়া, তুমি আমার লাইফের প্রথম মেয়ে ছিলে না যে আমার বেড পার্টনার হয়েছ। আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। আমার সাথে থেকেছ তুমি নিজের ইচ্ছায়, আর যার পরিবর্তে পর্যাপ্ত টাকা পেয়েছ। তাই বারবার সেই কথাগুলো বলে আমার ডিস্টার্ব করা বন্ধ করো। যা ছিল তা আরো 2 বছর আগে। আমার লাইফে এখন আর তোমাদের মতো কারোর কোনো জায়গা নেই। কথাগুলো বলেই ফোন কেটে দিল লাজুক। প্রচন্ড রকমের রাগ হচ্ছে এই মেয়েটার উপর। এত বেহায়া মেয়ে এর আগে কখনো দেখেনি সে। অসহ্য লাগছে সব এখন। ফাইলটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল। চেয়ারে চোখ বন্ধ করে গায়ে দিয়ে দিল। আসবো? টায়রার আওয়াজ পেতেই চোখ খুলল লাজুক। দরজার দিকে তাকাতেই দেখলো হাতে সুপের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আসো। ধীর পায়ে এগিয়ে এলো লাজুকের সামনে। স্থির দৃষ্টিতে তাকিয়ে লাজুক টায়রার দিকে।
মনের অস্থিরতাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই কোন চাওয়ায় আসক্ত লাজুক, যা ধীরে ধীরে তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে চুষে নিচ্ছে। আপনার স্যুপ। খাবারটা টেবিলের উপর রেখে ফের চলে যেতে নিল টায়রা। লাজুকের ভারী আওয়াজ থেমে গেল। সে আমাকে যেতে বলেছে? টায়রা লাজুকের দিকে ফিরে মাথা নাড়ালো। তাহলে যাচ্ছিলে কেন? ওই এমনিতেই। এদিকে আসো। লাজুকের কথায় চোখ তুলে তাকালো টায়রা তার দিকে। কি বলেছে আমি? টায়রা এগিয়ে লাজুকের সামনে গিয়ে দাঁড়ালো। তার বুক ধুকপুক করছে। লাজুকের চাউনি যেন কেমন অদ্ভুত লাগছে তার। স্যুপটা খাইয়ে দাও। অবাক টায়রা লাজুকের মুখের দিকে তাকিয়ে। কি বললো সে? ভুল শুনেছে নাকি? কিছু বললেন?